প্রতিরক্ষা মন্ত্রণালয়টা প্রধানমন্ত্রী নিজের তদারকিতে রাখে। যখন জুলাই বিপ্লবটা হইলো তারপরে এখন আমি একটু আঁচ করতে পারি যে কেন এটা হাসিনা নিজের হাতে রাখতো। এটা প্রধানমন্ত্রী নিজের হাতে না রাখলে তো এটা সম্ভব হইতো না এতদিন। আমি তো বাইরে যুদ্ধ করতে চাইতেছি না, আমার যুদ্ধ তো দেশে। তো আমি পাঞ্জাবে কেমনে যুদ্ধ করবো, এই ট্রেনিং আমার নেওয়ার দরকার কি? আমি ট্রেনিং নিবো যে গোমতু নদীতে আমি কেমনে হারাবো? যা আমাদের কনসেপ্ট হচ্ছে সজারের কনসেপ্ট। হাতি যখন এসে পাড়া দেওয়ার চেষ্টা করবে তুমি কাঁটা তুলে দিবা, এরপরে দেখবো ও পা নিয়ে দৌড়াইতেছে। বাংলাদেশে আলাদা কেন প্রতিরক্ষা মন্ত্রী হয় না? আমরা আমাদের পাশের যত কান্ট্রিতে দেখি, পাকিস্তান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপের মতো ছোটো দেশের প্রতিরক্ষামন্ত্রী আলাদা হয়। বাংলাদেশে কেন প্রতিরক্ষামন্ত্রী আলাদা হয় না? এবং আপনি যদি একজন প্রতিরক্ষামন্ত্রী হতে পারতেন সেখানে আপনার কী ভূমিকাটা থাকতো? যেহেতু আপনি আর্মিটা তো সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী তো প্রতিরক্ষামন্ত্রীর আন্ডারে। না, এই জায়গায় এটা ট্র্যাডিশনালি এরকম হয়ে আসছে আর কি বাংলাদেশে। ইভেন আপনি দেখবেন যে স্পেনের প্রতিরক্ষামন্ত্রী একজন ভদ্রমহিলা, ফেসবুকে একদিন পোস্ট দিছিলাম যে মানে ওই ভদ্রমহিলার ছবি দিয়ে আমি দিছি যে অ্যাটলিস্ট স্পেন হ্যাজ গট এ ডিফেন্স মিনিস্টার। তো বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে যে প্রতিরক্ষা মন্ত্রণালয়টা প্রধানমন্ত্রী নিজের তদারকিতে রাখে। আগে অন্যরকম ভাবতাম, গত 17 বছর পরে যখন জুলাই বিপ্লবটা হইলো তারপরে এখন আমি একটু আঁচ করতে পারি যে কেন এটা হাসিনা নিজের হাতে রাখতো। আচ্ছা, ঠিক আছে, কারণ আর্মির যারা সৈনিক আছে, অফিসার আছে, ইয়াং যারা আছে, তারা তো মানে জানে শুনে মরতে চাইবে না, রাইট? সো তারা তো চাইবে যে তাদের আর্মিটা শক্তিশালী হোক। আজকে আপনি চিন্তা করেন, আমাদের যদি এয়ারফোর্সের এক স্কোয়াড্রন মাল্টি রোল বিমান থাকতো তাহলে একটা রোহিঙ্গা আমাদের দেশে ঢুকতো না, রাইট? ঠিক আছে, কারণ আপনার স্ট্রেট বলতেন যে তোমার বর্ডার যদি ক্রস করে তোমার লোকজন, আমি কিন্তু গিয়া রেঙ্গুন আর নেপেদো যে আছে ওখানে ফায়ার করব। কারণ বাঙালি মনে করেন যে বার্মার সাথে যুদ্ধে জীবনে হারবে না। বাংলাদেশের এখন যে স্টেট আছে এটা দিয়ে জীবনে হারবে না, মানে জিততে হলে 3:1 লাগে। এটাও সত্যি কথা, আমরা ওদের বিরুদ্ধে হয়তো পুরোপুরি জিতবো না, ওই ইরান আমেরিকার মতো পরিস্থিতি, মানে স্টেলমেন্ট হয়ে থাকবে। তো এই জায়গাটাতে এসে এখন কিছুটা আঁচ করা যায় যে কেন প্রধানমন্ত্রী নিজের হাতে রাখে। এটা হয়তো এটাই কারণ, বাট এটা তো আসলে কোনো ব্যাখ্যা নেই। অনেকটা বলা চলে যে সেনাবাহিনীর উপর নিয়ন্ত্রণটা ধরে রাখা, এটাই। কারণ বাংলাদেশের সেনাবাহিনী তো রাজনীতিতে একটা বড় রোল আগে পরে। হ্যাঁ, অফকোর্স সেনাবাহিনীর উপরে নিয়ন্ত্রণ ধরে রাখা, তারপরে ধরেন ইন্ডিয়ার পছন্দ মতো মনে করেন যে সেনাবাহিনীকে ট্রেনিং করানো, ইন্ডিয়ার পছন্দ মতো সেনাবাহিনীকে সাইজে রাখা, এটা প্রধানমন্ত্রী নিজের হাতে না রাখলে তো এটা সম্ভব হইতো না এতদিন। এখন কেন রাখবে জানি না, এখন হয়তো প্রধানমন্ত্রী বলে দিলেই তো হয় প্রতিরক্ষামন্ত্রীকে যে ওটা ওইভাবে করো, এটা ওইভাবে করো। এটা মন্ত্রণালয়টা আলাদা করার মনে হয় যে মূল কারণ কি এটাই, যে এখন ধরেন বাবর সাহেবরে আপনি প্রতিরক্ষামন্ত্রী বানাইলেন, আপনি চাইলে কি ভুল একটা কাজ করাইতে পারবেন? অথবা আমি হইলাম প্রতিরক্ষামন্ত্রী, বা আপনি প্রধানমন্ত্রী হয়ে আমি বললে আমি করে ফেলবো দেশের বিরোধী একটা কাজ, আমি তো এটা হইতে দিব না। আমি মন্ত্রিত্ব ছেড়ে দিব, দরকার নেই আপনি মানে আরেকজন মন্ত্রী নেন যে আপনার কথা অনুযায়ী কাজ করবে। বাট আমার মনে হইতেছে এটা করলে পরে দেশের লস হবে, আমি এটা হইতে দিব না। এটা করলে পরে আমার আর্মির লস হবে, এটা আমি হইতে দিব না। দ্যাট ইজ দ্য থিং। মানে আমাদের ক্যারিয়ারে তো আমরা ছোটোবেলাও করছি, মেজর র্যাঙ্কে আর্মির চাকরি ছেড়ে দিয়ে চলে আসছি না, পছন্দ হয় নাই কিছু জিনিস, মনে হয়েছে যে এটা আর্মির করার কথা না, তো আমি তো আর্মি চেঞ্জ করতে পারবো না, রাইট? তা আমি তখন যেটা করছি নিজেকে সরাই নিয়ে আসছি। হ্যাঁ, তো আরেকটা প্রশ্ন যেটা বললেন, প্রতিরক্ষা মন্ত্রী হইলে পরে আসলে অনেক কাজ করার আছে, যেমন আমাদের ডিফেন্স পলিসি নাই, ঠিক আছে, আমাদের বাংলাদেশে এখনো ডিফেন্স পলিসি নাই, ওইটা সিজন করার কাজ আছে। তারপরে ধরেন বাংলাদেশ আর্মি, নেভি, এয়ারফোর্স অলরেডি যথেষ্ট কেপেবল, বাট এটাকে আরও কেপেবল করার দরকার আছে, সুযোগ আছে, ইনোভেটিভ ওয়েতে ভাবার ব্যাপার আছে। ইয়াঙ্গার জেনারেশন যারা আছে, যেমন ধরেন এটা হচ্ছে আরব ইসরায়েল যুদ্ধের সময় সুয়েজ খাল ক্রস করে ইজিপশিয়ান আর্মি সিনাইতে যাবে, তো সুয়েজ খালের ওখানে যে ঢালটা আছে, বালুর ঢালটা আছে, এইটা ক্রস করতে পারতেছিল না, মানে উপরে কি সৈন্য ছিল, ওই পাশে ইসরায়েলের ওরা আছে, তো ওই বালুর যে ঢালটা বানাইছে ওই ঢালটা তারা ক্রস করতে পারতেছিল না। এখন অনেক সিনিয়র অফিসাররা অনেক কিছু চিন্তা করতেছিল, হঠাৎ করে একজন ইজিপশিয়ান আর্মির এক ক্যাপ্টেন ইঞ্জিনিয়ার, সে এসে বললো এক কাজ করি, ওই হোস পাইপ দিয়ে পানি মারলে বালু গুলে পড়ে যাবে, অ্যান্ড দে ডিড ইট। আজকে আপনি B.H. লিটল হার্টের নাম শুনে থাকবেন, উনি হচ্ছেন একজন বিখ্যাত ব্রিটিশ সমরবিদ, ঠিক আছে, ও বেচারা ক্যাপ্টেন র্যাঙ্কে ছিল,
ওই যে সমরবিদের উপর যে কয়েকটা বইও তো লেখা আছে। হ্যাঁ, ওনার প্রচুর বই আছে। বিএইচ লিটল হার্টের চমৎকার চমৎকার বই আছে। তো ওই লিটল হার্ট ছিলেন ব্রিটিশ আর্মির ক্যাপ্টেন। উনি যদি কর্নেল হইতেন তাইলে লিটল হার্ট হইতে পারতেন না। Right. ঠিক আছে? সো আমি এই কথাটা যেটা বলতে চাচ্ছি যে ওই যে লেভেলটা আছে আমাদের জুনিয়র অফিসারদের হৃদয়ে যে তাজা একটা জিনিস থাকে এবং তাদের মগজে যে মানে অভিনবত্ব থাকে, ঠিক আছে, এই বর্ষাকালে এই বাংলাদেশের এই নদীতে কিভাবে কি ইউজ করলে মনে করেন যে দুর্ধর্ষ সেনাবাহিনী হিসেবে পৃথিবীতে টিকে থাকা সম্ভব। আমি তো বাইরে যুদ্ধ করতে যেতেছি না, আমার যুদ্ধ তো দেশে। রাইট তো আমি পাঞ্জাবে কেমনে যুদ্ধ করবো এই ট্রেনিং আমার নেওয়ার দরকার কি? রাইট আমি ট্রেনিং নিব যে গোমতী নদীতে আমি কেমনে টিকে হারাবো, রাইট? তো ওইটা করার জন্য যেটা করা লাগে সেগুলো করার জায়গা আমাদের লাগবে। দিন শেষে বিলিভ করাইতে হবে আর্মিকে যে আমাদের কনসেপ্ট হচ্ছে সজারুর কনসেপ্ট। সজারুর কনসেপ্টটা কি? নিজেকে প্রতিরক্ষা করার জন্য হাতি যখন এসে পাড়া দেওয়ার চেষ্টা করবে তুমি কাঁটাগুলো কাঁটা বাঁচাবে। তুলে দিবা, Right. এরপরে দেখবো ও পানি দৌড়াইতেছে সারাদিন। সো দ্যাটস হাউ। একটা কোশ্চেন বাট এই জায়গায় আমি একই সাথে এটা বলবো যে ভাই আমি বোকাশোকা অথবা কম জানা মানুষ, আমি এই স্বরাষ্ট্র অথবা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে কাজ করতে পারবো তার চেয়ে এখন যারা আছে তারা নিশ্চয়ই অনেক ভালো কাজ করতে পারবে। বাট আমি একই সাথে এই আপনার পডকাস্টের মধ্যে এইটাও অ্যাসিওর করতে চাই, যদি আমার ওনাদেরকে পরামর্শ দেওয়ার অথবা দেশের খেদমত করার কোনো অবকাশ থাকে ওইটা আমি অবশ্যই যে কোনো ক্যাপাসিটিতে করবো। আমার এই এখনকার যে ক্যাপাসিটি আছে এটাতেও করতে রাজি আমি।